স্বাগত জানাচ্ছি সারা বিশ্বের উল্লেখযোগ্য সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো প্রতিবেদন জুড়ে আমি আপনাদের সাথে আছি কামরুজ্জামান আরিফ। শুরুতেই আমরা নজর দেব মধ্যপ্রাচ্যের দিকে। গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১৩৮ জন। বুধবার ২২ মে অবরুদ্ধ উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর গত ২ দিনের অভিযানে অধিকৃত পশ্চিম তীরে ১২ ফিলিস্তিনি নিহত এবং ২৫ জন আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে। গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় মোট ৩৫,৭০৯ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৮০,০০০ মানুষ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে উত্তর গাজায় অবশিষ্ট থাকা ২টি হাসপাতালও দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। হাসপাতাল দুটিতে ২ শতাধিক রোগী আটকা পড়েছে। ইসরায়েল হামাস যুদ্ধের উত্তেজনা লোহিত সাগরেও প্রভাব ফেলেছে, যেখানে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালীর কাছে একটি ক্ষেপণাস্ত্র পানির ভিতরে বিস্ফোরিত হয়েছে, তবে কোনো ক্ষতি হয়নি। লেবাননের রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ এজেন্সি বলছে ইসরায়েলি ড্রোন হামলায় ১ জন নিহত এবং ৩ জন স্কুল ছাত্র আহত হয়েছে, যারা একটি বাসে করে কাছাকাছি যাচ্ছিল। গাজায় সর্বশেষ যুদ্ধ শুরু হওয়ার পরদিন থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ গুলি বিনিময়ে শুরুর পর থেকে লেবাননে ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর সম্প্রতি ইউরোপ জুড়ে গাজাবাসী তথা ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়তে শুরু করেছে। সংঘাতের প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অধিকাংশই ইসরায়েলকে সমর্থন করলেও ব্যতিক্রম ছিল কয়েকটি পশ্চিমা দেশ। তাদের মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড অন্যতম। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল দেশ দুটিও। তাদের সাথে আরেক পশ্চিমা দেশ নরওয়েও এই স্বীকৃতি ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে অনেকেরই জানার আগ্রহ তৈরি হতে পারে, এখন পর্যন্ত বিশ্বের কয়টি দেশ ফিলিস্তিনিকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময় বিশ্বের ১৪৩টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের মধ্যে ২০২৪ সালে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাহামা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জামাইকা অ্যান্ড বারবাডোস, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। গত মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা দেওয়ার প্রস্তাব তোলা হয়। সেখানে ১৯৩টি দেশের মধ্যে ১৪৩টি দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছে বন্দী ৫ ইসরায়েলি নারী সেনার ভিডিও প্রকাশ করে গরম তেলে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যমগুলোতে এই ভিডিও প্রকাশ করা হয়। এরপর থেকেই দেশটিতে নারী সেনাদের ফিরিয়ে আনতে বিক্ষোভ শুরু হয়। এ অবস্থায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা জানিয়েছে তারা হামাসের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি আলোচনা অনুমতি দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে বুধবার পূর্বে ধারণ করা ৩ মিনিটের ওই ভিডিও ইসরায়েলি সম্প্রচার মাধ্যমগুলোতে প্রচারিত হয়। গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ চালিয়ে এই নারী সেনাসহ প্রায় ২৫০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে জিম্মি করে। এই নারী সেনাদের পরিবারের আশা, এই ভিডিও হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে যেতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি চাপ বাড়বে। ভিডিও থেকে দেখা যায় বেশ কয়েকজন তরুণী ইসরায়েলি সেনাকে পিছমোড়া করে বেঁধে রাখা হয়েছে। তাদের বেশিরভাগই হতবাক এবং জোর করে তাদের একটি জিপে তোলা হচ্ছে। অন্যদিকে বুধবার হামাস নেতা ইসমাইল হানিয়ে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে দেখা করেন। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অংশ নিতে হামাসের প্রতিনিধি হিসেবে তেহরানে এসেছেন হানিয়ে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইরানের শীর্ষ নেতার কার্যালয়ে আয়োজিত বৈঠকে আলী খামেনি হামাস প্রধানকে বলেন, জায়নিস্টদের ধ্বংস করায় বেহেশতি অঙ্গীকার একদিন পূরণ হবে এবং আমরা সেই দিনটি দেখব যেদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিন। হামাসের পলিট ব্যুরো প্রধান জবাবে বলেন, ইনশাল্লাহ আমরা সেই দিনটি একসঙ্গেই দেখব। ইরানের নেতা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইসরায়েলি আগ্রাসন বিরোধী আন্দোলন নিয়েও মন্তব্য করেন। খামেনি বলেন, কে জানতো যে একদিন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া হবে এবং সেখানে ফিলিস্তিনি পতাকা উড়ানো হবে। কে জানতো যে একদিন জাপানে ফিলিস্তিনের পক্ষে ফার্সি ভাষায় রব উঠবে, ইসরায়েলকে ধ্বংস করো।
খামেনির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস। এর আগে ইসমাইল হানিয়ে ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপনেতা নাইম কাশেম ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতিনিধির প্রয়াত প্রেসিডেন্টের জানাজায় অংশ নেয়। হানিয়া উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমি ফিলিস্তিন জনগণের পক্ষ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতাকারীদের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছি। তিনি আরও বলেন, আমি নিশ্চিত ইরান ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। হানিয়ে জানান, গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পর আলী খামেনি মন্তব্য করেছিলেন, জয়ানিস্টদের হৃদয়ে ভূকম্পন তৈরি হয়েছে। এদিকে রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলি দেশের উত্তর পূর্ব ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে আঘাত করেছে এবং বৃহস্পতিবার ভোরে কমপক্ষে 6 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। কর্মকর্তারা বলছেন, ক্রেমলিনের বৃহত্তর এবং উন্নত সজ্জিত বাহিনী দ্বারা একটি তীব্র আন্তঃসীমান্ত আক্রমণ বন্ধ করার জন্য কিয়েভের সেনাবাহিনীকে কাজ করছিল। এদিকে খার্কিভ শহরে S-300 ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 16 জন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলে সিনিয়েওঘুভ জানিয়েছেন, 15টি বিস্ফোরণের শব্দ প্রায় 1 মিলিয়ন মানুষের শহরের চারপাশে প্রতিধ্বনি হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে অত্যন্ত নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। 2 বছরের বেশি সময় ধরে নিরলস যুদ্ধের পর ব্যারেজ ঠেকাতে দেশের পশ্চিমা অংশীদারদের কাছ থেকে পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা না পাওয়ায় তিনি নতুন করে হতাশা প্রকাশ করেছেন। এদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে রাশিয়া দেশটির সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাদিম সামারিনকে ঘুষ নেওয়ার দায়ে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রুশ গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। 23 এপ্রিল উপপ্রতিরক্ষা মন্ত্রী তিমুর ইভানভকে গ্রেপ্তারের পর গত 1 মাসে চতুর্থ শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা হিসেবে গ্রেপ্তার হলেন সামারিন। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেড অব পার্সোনাল ইউরি কুজেনৎসভ, রুশ সেনাবাহিনীর 58তম ব্যাটালিয়নের সাবেক কমান্ডার মেজর জেনারেল ইভান পোভভকে গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এটাই রুশ সরকারের সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনা। 4 শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘটনাকে অত্যন্ত লাভজনক হিসেবে বিবেচিত সামরিক ঠিকাদারিকে ঘিরে সব ধরনের দুর্নীতি দূর করার প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট পুতিন এ মাসেই দীর্ঘদিন ধরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা সের্গেই শোইগুকে তার পদ থেকে সরিয়ে সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ আন্দ্রেই বেলুসুভকে এই দায়িত্ব দেন। এবারে দৃষ্টি ফেরানো যাক চীন ও তাইওয়ানের সীমান্তে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এবার উত্তেজনা দেখা দিয়েছে চীন তাইওয়ানের সীমান্তে। 21 মে সকাল থেকে তাইওয়ানের চারপাশে বড় আকারে সামরিক মহড়া শুরু করেছে চীন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন স্কলিঙ্কা। আজ বৃহস্পতিবার মন্তব্য করেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া প্রত্যাশিত হলেও উদ্বেগজনক। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের উপকমান্ডার স্কলিঙ্কা ক্যানবেরায় সাংবাদিক ও উপস্থিত জনতাকে বলেন, সত্য বলতে এরকম কিছু হবে এটাই আমরা প্রত্যাশা করেছিলাম। তিনি আরও বলেন, তবে আমরা চীনের কাছ থেকে এমন ব্যবহার প্রত্যাশা করেছি বলেই এর অর্থ এই নয় যে আমরা এতে নিন্দা জানাবো না, এবং আমাদেরকে প্রকাশ্যেই চীনের এই উদ্যোগের প্রতি নিন্দা জানাতে হবে। স্কলিঙ্কা মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশের উচিত চীনের এই উদ্যোগের বিরুদ্ধে কথা বলা। মার্কিন সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল স্কলিঙ্কা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের চীনের নিন্দা করলে তাতে কিছুটা কাজ হয়, কিন্তু আমার বিশ্বাস যখন এই অঞ্চলের অন্যান্য রাষ্ট্র নিন্দা জানায় তখন তার প্রভাব আরও অনেক বেশি হয়। স্কলিঙ্কা আরও জানান, তিনি বিশ্বাস করেন চীনের এই সামরিক মহড়ার লক্ষ্য আন্তর্জাতিক সম্প্রদায় নয়, বরং তাদের নিজেদের জনগণকে দেখাতেই এই আয়োজন। এদিকে চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8:45 তাইওয়ানের প্রণালী তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করেছে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু, উকিউ এবং জঙ্গিন দ্বীপপুঞ্জের চারপাশেও মহড়া চালিয়েছে চীন। চীনের সামরিক মুখপাত্র লিসি বলেন, বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর কঠোর শাস্তি হিসেবে এই মহড়া চালানো হয়েছে। এছাড়া বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা ছিল এই মহড়া। তাইওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জানিয়ে রাখা ভালো, গত 19 মে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং শপথ নেন। এর 3 দিন পর নিজেদের শক্তির প্রদর্শন করল চীন। শপথ গ্রহণের পর বেইজিংকে ভীতি প্রদর্শন বন্ধের আহ্বান জানিয়েছেন লাই চিংতে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং ভবিষ্যতে কোনো এক সময় বল প্রয়োগের মাধ্যমে এই স্বশাসিত দ্বীপকে পরাভূত করার সম্ভাবনাকে উড়িয়ে দেয়নি দেশটি।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগামী ৪ জুলাই দেশটির নতুন সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। দেশটির বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টারমারকে এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এই মুহূর্তটির জন্যই দেশ অপেক্ষা করছে। মিস্টার সুনাক এমন সময় নির্বাচন ঘোষণা করলেন যখন জনমত জরিপে ২০২২ সালের অক্টোবরের পর থেকে তার দল কনজারভেটিভ পার্টির অবস্থান সবচেয়ে নিম্নে। বিরোধী লেবার পার্টি তাদের চেয়ে ২১% এগিয়ে আছে। তবে ১০ নম্বর ডাইনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে এক বিবৃতিতে নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, তার সরকার শিক্ষা সহ বিভিন্ন খাতে যা অর্জন করেছে তাতে তিনি গর্বিত। ব্রিটেনে প্রায় ৫ বছরের রাজনৈতিক অস্থিরতার ধারাবাহিকতায় কনজারভেটিভ পার্টির এমপিদের সমর্থনে দলের নেতা নির্বাচিত হয়ে ২০২২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন মিস্টার সুনাক। অবশ্য এর আগে মিথ্যা বলার কেলেঙ্কারিতে পড়ে বরিস জনসন প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হওয়ার পর নেতৃত্বের নির্বাচনে হেরে গিয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু তাকে হারিয়ে তখন কনজারভেটিভ পার্টির যে নেতা প্রধানমন্ত্রী হন, সেই লিজ ট্রাস মাত্র ১.৫ মাস ক্ষমতায় থাকার পর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় একটি স্টেজে ভেঙে পড়ার ঘটনায় ৯ জন নিহত হয়েছে, এর মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও কমপক্ষে ৫০ জন। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় নুয়েভো লিউন রাজ্যে প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেনেজের নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় সময় বুধবার ওই দুর্ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে গভর্নর গার্সিয়া লিখেছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৮ জন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু রয়েছে। সান পেদ্রো গার্সিয়া শহরে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘটনাকে একটি বড় ধরনের ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রার এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। মন্টেরয়ের কাছে সান পেদ্রো গার্সিয়া শহরের কাছে নির্বাচনে প্রচারণার সময় ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেনেজ। সে সময় স্টেজ ভেঙে পড়ে। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।